ইউএসএতে স্টাইপেন্ড দিয়ে ৩ জনের ফ্যামিলি চালানো সম্ভব কি? অনেকেই এটা জানতে চায়, বিশেষ করে যারা ইউএসএতে মুভ করতে চায়। আমাদের বাস্তব অভিজ্ঞতা থেকে আজকের ব্লগে শেয়ার করব স্টাইপেন্ড দিয়ে ফ্যামিলি চালানো ইজি নাকি চ্যালেঞ্জিং। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে নতুন একটা ব্লগে স্বাগতম। সকাল সকাল ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম আর বাইরের ওয়েদারটা খুবই সুন্দর, সানি। কিন্তু এই সুন্দর রোদ দেখে খুশি হওয়ার মতো কোনো কিছুই হয়নি, কারণ বাইরে প্রচণ্ড ঠান্ডা, মাইনাস টেম্পারেচার। এত সুন্দর রোদ, কিন্তু ভেতর থেকে মনে হচ্ছে বাইরে খুবই সুন্দর ওয়েদার, কিন্তু আসলে বাইরে এতটাই ঠান্ডা, যাওয়ার মতো অবস্থা নেই। প্রতিদিন সকালে আমার একটা যুদ্ধ শুরু হয়ে যায় তাম্মানের সাথে, তাকে ব্রাশ করানো, ফ্রেশ করানো নিয়ে। ব্রাশ করবে নিজে নিজে, আমাকে কিছুতেই ধরতে দিবে না। আর তারপরে তো মাউথ ওয়াশ কোনোভাবেই করতে চায় না। তুমি ব্রাশ নাও, মামা ওপেন করে দিচ্ছি। এখন ব্রাশ করো। আহা, ব্যথা পেয়েছিলে? তামান কে রে? জিজু। প্রতিদিন সকালের একটা বড় কাজ থাকে তাম্মানকে ফ্রেশ করানো, রেডি করানো, তাকে নাস্তা করানো। এই কাজগুলো হয়ে গেলে মনে হয় অনেকটা কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। আমেরিকায় আসছি আমরা, খুব বেশি দিন হয়নি, ৪-৫ মাস মতো হয়েছে। এর আগে আমার হাজব্যান্ড কানাডায় পিএইচডি করেছে, পোস্ট ডক্টরেট করেছে। তারও আগে সে জাপান থেকে তার সেকেন্ড মাস্টার্স করেছে। প্রতিটা পর্যায়ে যে একই রকম স্টাইপেন্ড পেয়েছে এমন না, বিভিন্ন পর্যায়ে বিভিন্ন রকমের স্টাইপেন্ড পেয়েছে। তারপরে বিভিন্ন জায়গার লিভিং কস্ট বিভিন্ন রকম। প্রথম পর্যায়ে খরচের পরিমাণ ছিল খুবই কম, সে ছিল ব্যাচেলর। তারপরে তার লাইফে আসি আমি, তারপরে আসে তাম্মান। ধীরে ধীরে ফ্যামিলি বড় হয়, স্বাভাবিকভাবেই খরচের পরিমাণও বেড়ে যায়। যে পরিমাণ স্টাইপেন্ড আমরা পাই সেটা দিয়ে আমাদের ৩ জনের ফ্যামিলি ইউএসএতে চালানো সম্ভব কিনা, এই প্রশ্নের আনসারে আমাকে বলতে হয় যে সবকিছুই নির্ভর করে আপনার স্টাইপেন্ডের পরিমাণ, আপনি কোন সিটিতে আছেন, লাইফস্টাইল, এই সব কিছুর উপর ডিপেন্ড করে। বাসা ভাড়া, বাজার খরচ, বাচ্চার খরচ, আদার্স বিল, ট্রান্সপোর্টেশন বিল, দেশে ফ্যামিলি সাপোর্ট করা ছাড়াও কিছু হিডেন কস্ট থাকে যেগুলো আমরা অনেক সময় কাউন্ট করি না। সেগুলো অনেক বেশি পরিমাণেই অনেক সময় থাকে। সব মিলে আসলে ডিপেন্ড করে আপনি কতটা ব্যালেন্স করে চলতে পারছেন তার উপর। শুধুমাত্র ইউএসএ না, ইউএসএর বাইরে যে দেশেই থাকেন না কেন, আপনার খরচের একটা বড় অংশ চলে যায় হচ্ছে বাসা ভাড়ার ক্ষেত্রে। শহর অনুযায়ী আপনার বাসা ভাড়ার পরিমাণে অনেক পার্থক্য থাকে। কোনো সিটিতে বেশি, কোনো সিটিতে কম হয়ে থাকে। কেউ শেয়ার্ড বাসায় থাকে, কেউ প্রাইভেট বাসায় থাকে। আমরা এখন যেই সিটিতে আছি, বাল্টিমোর, এখানে ওয়ান বেডরুমের বাসা আপনি মোটামুটি হচ্ছে $1100 থেকে $2100 এরকম একটা রেঞ্জের মধ্যে পাবেন। আপনি কোন এলাকায় আছেন বা আপনার ওই এলাকাটা ভালো না খারাপ, আপনার বাসাটা কেমন, এগুলোর উপর ডিপেন্ড করে আর কি। একটু স্মার্টলি ব্যালেন্স করে খরচ করতে পারলে অনেক সময় বাজার খরচে কিছুটা পরিমাণ সেভ করা সম্ভব হয়। অনেক সময় অনেক রকমের অফার থাকে, আবার অনেক সময় আমরা দেখা যায় কেউ হোমমেড খাবার বেশি পছন্দ করি, কেউ বাইরের খাবার বেশি পছন্দ করে। আবার কোনো জিনিসের দেখা যায় একটা দোকানে দাম বেশি, অন্য দোকানে দাম কম। তো এই সবকিছু যদি ব্যালেন্স করে আপনি খরচটা করতে পারেন তাহলে মোটামুটি ৫০০ থেকে ১,০০০ এর মধ্যে বাজার খরচটা রাখা যায়। বাসা ভাড়া, বাজার খরচের পরে ইউটিলিটির বিল, তার সাথে যুক্ত হয় কিছু হিডেন কস্ট যেগুলো আমরা অনেক সময় ইগনোর করে যাই। কিন্তু ওইগুলা যদি হিসাব করা হয় তাহলে একদম শক লাগে। যেমন আপনার ফোনের বিল, ইন্টারনেটের বিল, আপনার বেবি থাকলে বেবির জন্য একটা নির্দিষ্ট পরিমাণ কস্ট প্রত্যেক মাসে মাসেই করতে হয়। এটা মানে মাস্ট লাগেই। তো সব মিলে আরও ২০০ থেকে ৫০০ আপনার রাখতে হয়। সত্য কথা বললে ৩ জনের ফ্যামিলির জন্য ইউএসএতে স্টাইপেন্ড দিয়ে ফ্যামিলি চালানোটা একটু টাইট হয়ে যায়। যদি আপনার সাইড ইনকাম থাকে, আদার্স কোনো সেভিংস থাকে, তাহলে কিছুটা ইজি হয়। আপনাকে ব্যালেন্স করে চলতে হয় আসলে।
ডিপেন্ড করে আপনার পরিস্থিতির উপর। আপনি যদি আপনার বাজেট অনুযায়ী ব্যালেন্স করে চলতে পারেন তাহলে অনেকটাই সম্ভব। একদম যে সম্ভব না এরকম না বিষয়টা। জীবনের যেকোনো ক্ষেত্রে আপনি যদি অ্যাডজাস্ট করতে পারেন, পরিকল্পনা করে চলতে পারেন, যেকোনো ক্ষেত্রে ব্যালেন্স জিনিসটা অনেক বেশি ইম্পোর্টেন্ট আমার কাছে মনে হয়। আপনি যদি ব্যালেন্স করতে পারেন তাহলে যেকোনো কিছুই আপনার জন্য ইজি হয়ে যাবে। অনেকে যারা USA তে আসতে চান কিন্তু এই বিষয়গুলা নিয়ে আসলে চিন্তিত থাকেন, সিদ্ধান্ত নিতে পারেন না। আশা করছি আমার এই ভিডিও দেখে আপনাদের সিদ্ধান্ত নেওয়াটা অনেকটাই ইজি হবে। বিকেল এখন ৫টা বা ৬টার মতো বাজে। আর বাইরের ওয়েদারটা বেশ ঠান্ডা, ঠান্ডা। এরকম ঠান্ডা, ঠান্ডা ওয়েদারে যদি পাকোড়া হয় আর তার সাথে একটু চা তাহলে আর কথাই নেই। তামান্নের পাপাও পাকোড়া খেতে চাইছে। আমারও অনেক পছন্দ পাকোড়া। তো আমি এখানে নুডলসের পাকোড়া বানায় নিচ্ছি। এর জন্য নুডলস সিদ্ধ করে নিলাম। একটু দিয়ে দিলাম সবজি। বাসায় ছিল বাঁধাকপি। সো বাঁধাকপি, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলা দিয়ে দিলাম। আজকে আমার বাসায় আলু ছিল না। আলু দিলে বা একটু গাজর দিলেও দেয়া যায়। এইটা তাহলে আরো বেশি মজা হয়। তার সঙ্গে আমি কিছুটা কর্নফ্লাওয়ার, কিছুটা মসলা দিয়ে দিলাম। নুডলসের যে মসলা ছিল সেগুলাও দিয়েছি। আবার এক্সট্রা করে জিরা ধনিয়ার গুঁড়া, তারপরে একটা ডিম ভেঙে দিয়েছি, কর্নফ্লাওয়ার দিয়েছি, লবণ দিয়েছি। সব দিয়ে ভালো করে মিক্স করে এখন এগুলাকে ভেজে নেব। অল্প একটু আদা রসুন আর একটু মরিচের গুঁড়াও অ্যাড করেছি। পাকোড়াগুলো ভেজে নেওয়ার আগে তেলটা কেমন গরম হয়েছে সেটা একটু চেক করে নিলাম। তেলটা ঠিকঠাক মতোই গরম হয়েছে। এখন সবগুলা পাকোড়া এক এক করে দিয়ে দিচ্ছি। এরকম করে নুডলসের পাকোড়া করলে কিন্তু যেকোনো কেউ মানে খুব পছন্দ করে খাবে এই পাকোড়াগুলা। তো আমি আজকে এখানে কর্নস্টার্চ ইউজ করেছি। যদি কর্নস্টার্চ না থাকে তাহলে চালের গুঁড়া ইউজ করা যেতে পারে। সেটা দিয়েও খুব ভালো হয়। আমি তো সবসময় চালের গুঁড়া দিয়েই করি। আজকে হচ্ছে আমার চালের গুঁড়াও নেই। আজকে আমার বাসায় আসলে মানে পাকোড়ার জন্য যেইগুলো আমি সবসময় ইউজ করি নরমালি সেগুলার অনেক কিছুই নেই। তারপরেও আজকের পাকোড়াটাও সেই মজা হইছে। অনেক মজা হইছে। আর কর্ন কর্নস্টার্চ দিলে অনেক বেশি মুচমুচে হয় বিষয়টা। আর চালের গুঁড়া দিয়েও মুচমুচে হয়। আমি সবসময় চালের গুঁড়া দিয়েই করি। তো আমার সবগুলা পাকোড়া একটা পাশ হয়ে গেছে। এখন অন্য পাশটা আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এই যা চামচটা চলে গেল একদম গরম তেলের মধ্যে। যাই হোক আবার উঠায় ফেলছি। তা আমি সবসময় কাঁটা চামচ দিয়ে বা হচ্ছে চায়ের চামচ দিয়ে মানে ছোট যে চামচগুলা থাকে ওইগুলা দিয়ে যেকোনো ভাজাভাজির যেকোনো কিছু উল্টাতে আমার কাছে সুবিধাজনক মনে হয়। ওই জন্যই আমি কাঁটা চামচটা ইউজ করতেছিলাম। বাট এটা চলে গেল তেলের মধ্যে। যাই হোক কিছু ব্যাপার না। এরকম উল্টাপাল্টা হয়, তেলের ছিটকা পড়ে, এগুলা খুবই নরমাল। কথা বলতে, বলতে আমার পাকোড়া ভাজা হয়ে গেছে এক ব্যাচ। আরো এক ব্যাচ দিয়েছি। অন্যদিকে তামান্নের পাপা চা করে নিচ্ছে আর আমি একটা পাকোড়া ভেঙে দেখালাম। দেখেন কি মুচমুচে হয়েছে আজকের পাকোড়াগুলা সেই মজা হয়েছে। বিকেলের নাস্তা করতে, করতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন। সেই সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।